আসসালামু আলাইকুম। মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং যথারীতি স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সাথে সাথে লেখাপড়াও করছো। কেননা করোনাকালীন এই সময়টিকে আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। বাড়িতে বসে সময় নষ্ট না করে আমাদের লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে। তো আসো আজকে পাঠে প্রবেশ করি। আজকের পাঠ উপস্থাপনায় রয়েছে আমি ফারজানা শবনম, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ। আমাদের আজকের পাঠ চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের ভেক্টর, পঞ্চম অধ্যায়ের ট্রান্সলেশন এবং ষষ্ঠ অধ্যায়ের ইনসুলিন তৈরি, এই তিনটা বিষয়ের উপর আজকে আমি পড়াবো। গত ক্লাসে আমি ভেক্টরের উপর ক্লাস নিয়েছিলাম, অনেক বড় একটি ক্লাস, তারপরেও ভেক্টরের কিছু কিছু অংশ বাকি থেকে গিয়েছিল। তো সেই জিনিসগুলিকে আবার আমি এখানে ইনক্লুড করেছি। আর পঞ্চম অধ্যায়ে ট্রান্সলেশন নামে একটা ছোট্ট কোশ্চেন, যেটা এর আগে পরীক্ষায় এসছে, তো সেটাকে আমি আলোচনা করার চেষ্টা করেছি। আর ইনসুলিন তৈরি, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এজন্য এটা সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো চলো আমরা পরের স্লাইডে যাই। আজকের অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ বাহক কি, এটি চতুর্থ অধ্যায়ের কোশ্চেন। রেট্রোভাইরাস বাহকের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, এটিও চতুর্থ অধ্যায়ের কোশ্চেন। কসমিক বাহক কি, চতুর্থ অধ্যায়ের কোশ্চেন। আর ট্রান্সফেকশন কি, এটা পঞ্চম অধ্যায়ে রয়েছে। ইনসুলিন কি, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন উৎপাদন কৌশল ব্যাখ্যা করো, এটি ষষ্ঠ অধ্যায়ের কোশ্চেন। তো আসো আমরা মূল পাঠে ফিরে যাই। ব্যাকটেরিওফাজ বাহক। আমরা বাহক সম্পর্কে গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। বাহক বা ভেক্টর অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে বাহক বা ভেক্টর একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যেখানে আমরা কাঙ্ক্ষিত ডিএনএ কে ইনসার্ট করতে পারি। তো সেখানে আমরা অনেক ধরনের বাহক পড়েছিলাম, কসমিড ভেক্টর পড়েছিলাম, প্লাজমিড ভেক্টর, ফাজমিড ভেক্টর, ফেজমিড ভেক্টর, এরকম অনেক ধরনের ভেক্টর সম্পর্কে আমরা পড়েছি। তো এখানে আমরা ব্যাকটেরিয়া ফাজ বাহক সম্পর্কে জানার চেষ্টা করব। যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া দেহে সংখ্যা বৃদ্ধি ঘটায়, অর্থাৎ যে ভাইরাসগুলি ব্যাকটেরিয়ার দেহে সংখ্যা বৃদ্ধি ঘটায়, তাদেরকে ব্যাকটেরিওফাজ বলে। ইতোমধ্যে ফাজ ভাইরাস ক্লোনিং ভেক্টর হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। ফাজের লম্বা ডিএনএ কোন স্থানে ভেঙে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড সংযুক্ত করে কাইমেরিক ডিএনএ তৈরি করা হয়। অর্থাৎ যে ভাইরাসগুলি ব্যাকটেরিয়ার দেহে সংখ্যা বৃদ্ধি ঘটায়, সেগুলি হচ্ছে ব্যাকটেরিওফাজ। এবং ফাজ ভাইরাস ক্লোনিং ভেক্টর হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। ক্লোনিং এর ক্ষেত্রে এই ভেক্টরগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কেননা ফাজের যে লম্বা ডিএনএ আছে, সেটার কোন স্থানে যদি ভেঙে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড সংযুক্ত করে কাইমেরিক ডিএনএ খণ্ড তৈরি করা যায়। কাইমেরিক কথাটার সাথে তোমরা এর আগেও পরিচিত হয়েছো। কাইমেরিক অর্থাৎ যখন আমরা কাঙ্ক্ষিত ডিএনএটাকে যে স্থানে আমরা স্থাপন করে একটা প্লাজমিড তৈরি করি, সেটাই হচ্ছে কাইমেরিক ডিএনএ। এই যে এখানে কাইমেরিক ডিএনএ অথবা ডিএনএ অফ কাইমেরিয়া। অর্থাৎ এখানে প্লাজমিডের, এটা হচ্ছে ইকোআরআই বা রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে এই অংশে কর্তন করে, আমরা জানি যে রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে প্লাজমিডের নির্ধারিত সিকোয়েন্সের রেস্ট্রিকশন সাইটে সেটা কর্তন করা যায়। এবং এই যে এখানে এই প্লাজমিডটাকে এই নির্ধারিত স্থানে ইকোআরআই দিয়ে কর্তন করা হলো। এবং এইখানে এই যে ডিএনএটা অর্থাৎ রিজিয়ন অফ ইন্টারেস্ট, এই অংশটাকে, এটাই আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ অর্থাৎ ফরেন ডিএনএ, এই ডিএনএটাকে আমরা এখানে ইনসার্ট করব। তো এখানে ইনসার্ট করার জন্য আমাদের এই ইকো আর আই এই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এখানে কর্তন করতে হবে এবং কর্তন করে এখানে জোড়া লাগাতে হবে। জোড়া লাগালে আমরা এটা একটা হাইব্রিডাইজেশন লাইক ডিএনএ লাইগেজ অর্থাৎ লাইগেজ এনজাইমের সাহায্যে এখানে জোড়া লাগাতে হবে। এবং জোড়া লাগানোর ফলে আমরা যে নির্ধারিত ডিএনএ ইনসার্টেশনকে আমরা কাইমেরিক ডিএনএ অথবা ডিএনএ অফ কাইমেরিয়া বলছি। তাহলে এটা আমাদের অবশ্যই স্পষ্ট হলো।
এরপরে আসো, এই কাইমেরিক ফাজ লাইটিক চক্রের শেষে পৃথক করা যায়, অর্থাৎ এখানে একটা চক্র হয় যে চক্রের সাহায্যে, যে চক্রটাকে বলা হচ্ছে লাইটিক চক্র, এই লাইটিক চক্রের শেষে পৃথক করা যায় এবং ফাজ ভাইরাস স্বপ্রণোদিতভাবে ব্যাকটেরিয়া কোষে সংক্রমণ সৃষ্টি করে বলে কোষে প্রবেশের জন্য অন্য কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয় না। অর্থাৎ এই যে এই কাইনেটিক ফাজ, অর্থাৎ যেখানে আমরা যে ডিএনএটা আমরা পেলাম, অর্থাৎ এই যে ফাজ, এটা যে ভাইরাসটা, সেই ভাইরাসটা ব্যাকটেরিয়া কোষে স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে, স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি স্বয়ংক্রিয়ভাবে এখানে ফাজের যে ডিএনএ এর বস্তু আছে, অর্থাৎ ডিএনএ আরএনএ যে আছে সেগুলি প্রবেশ করলো এবং প্রবেশ করে এরা কি করছে, এরা তাদের যে ক্যাপসুলগুলি সেগুলি ধীরে ধীরে তৈরি করছে, গঠন হচ্ছে, মাথা লেজ সেগুলি লম্বা লেজ তৈরি হলো এবং ষষ্ঠ পর্যায়ে যে তারা সংখ্যা বৃদ্ধি করে ব্যাকটেরিয়ার দেহ থেকে বের হয়ে গেল। এবং এটা কিভাবে হচ্ছে, যে 1 নাম্বার স্টেজটাকে এখানে বিবর্ধিত করে দেখানো হয়েছে, অর্থাৎ তারা যে কোষের দেয়ালটাকে ছিদ্র করে যে ভিতরে প্রবেশ করলো, এই যে সেল ওয়াল ব্যাকটেরিয়াল মেমব্রেনকে প্রবেশ করে তারা কোষের সাইটোপ্লাজমে ঢুকে যাচ্ছে। কিভাবে ঢুকে যাচ্ছে, এখানে অবশ্যই একটা এনজাইমের এনজাইমের ব্যবহার রয়েছে। তারা ওই নির্ধারিত এনজাইমটা প্রবেশ করিয়ে তারা কোষের ওয়ালকে ভেঙে, ব্যাকটেরিয়া মেমব্রেনকে ভেঙে তারা প্রবেশ করছে এবং এখানে হোলি বলছে পোর করে তারা এন্ডোলাইসিন একটা এনজাইম উৎপন্ন করে, সেই এনজাইমের সাহায্যে তারা আবার কি করছে, যে এইভাবে করে তারা আবার এই কোষের দেয়াল বিদীর্ণ করে তারা আবার বের হয়ে পড়ছে। অর্থাৎ এটাকে আবার এখানে বিভিন্ন কিভাবে করছে এটা বিবর্ধিত করে এখানে দেখাচ্ছে। অর্থাৎ স্বপ্রণোদিতভাবে এই ভাইরাস ব্যাকটেরিয়া কোষকে সংক্রমিত করে। একটি ভাইরাস থেকে ব্যাকটেরিয়া কোষে একেবারে অসংখ্য, কমপক্ষে 300টি ফাজ তৈরি হয় বলে সহজে বেশি সংখ্যক ক্লোন পাওয়া যায়, তবে বৃহদাকার ডিএনএ খণ্ড ফাজে ইনসার্ট করা সম্ভব নয়। ল্যামডা ফাজ, EMBL3, EMBL4, ক্যারন M13 বিশেষ ব্যবহৃত কয়েকটি ফাজ ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরগুলি ফাজ ভেক্টর হিসেবে ব্যবহৃত হয়, যা খুবই গুরুত্বপূর্ণ ক্লোনিং ভেক্টর হিসাবে এই ফাজ ভেক্টরগুলি খুবই জনপ্রিয়। আমি এখানে একটি ফাজ ভেক্টরের ছবি দিয়েছি, ব্যাকটেরিয়া ফাজ ভেক্টরের একটা ছবি দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এটার মস্তকটা প্রায় 100 ন্যানোমিটার লম্বা থাকে এবং এর যে শীট বলছে যে লেজ অংশটা, সেটাকে প্রায় এটাও 100 ন্যানোমিটার লম্বা থাকে এবং এটুকু হচ্ছে এর কোর বা ঘাড়, আর এই অংশগুলি হচ্ছে টেইল ফাইবার এবং এই যে নিচের যে অংশটা এটা বেস প্লেট এবং মস্তকের যে ব্যাস সেটা হচ্ছে 65 ন্যানোমিটার। আচ্ছা, তাহলে আমরা এখানে কিভাবে ফাজ ল্যামডা ফাজ ডিএনএ, এটা হচ্ছে ল্যামডা ফাজ ডিএনএ তে এটা হচ্ছে 45 কেবিপি ব্যাস বিশিষ্ট, এখানে 45 কেবিপি ডিএনএ বিশিষ্ট। তো এই জায়গায় আমরা ইকো আরআই রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে নির্ধারিত স্থানে কাটবো এবং এখানে আমরা নির্ধারিত ডিএনএটা, অর্থাৎ কাঙ্ক্ষিত যে ডিএনএটা ফরেন ডিএনএ, সেটাকেও আমরা ঠিক একই সাইজের করে কেটে নেব। একই সাইজের করে কেটে নেওয়ার ফলে আমরা এটার আয়তন হবে মাত্র 15 কেবিপি, যেটা এটার সমান 15 কেবিপি। এখানে এটাকে আটকানো সম্ভব হবে, এটাকে বলছে ইউক্যারিওটিক ডিএনএ। এই ইউক্যারিওটিক ডিএনএটাকে আমরা এই স্থানে স্থাপন করব। স্থাপন করার ফলে এইটাকে প্যাকেজিং করে ডিএনএ ইন ল্যামডা কোডস, অর্থাৎ এটা ল্যামডা ফাজ কন্টেইনিং ইউক্যারিওটিক ডিএনএ, অর্থাৎ ল্যামডা ফাজ ব্যাকটেরিয়া ফাজ ভেক্টরটা এই ডিএনএটাকে কন্টেইন করলো, অর্থাৎ এই যে ইউক্যারিওটিক ডিএনএটাকে এখানে কন্টেইন করলো। এখন এখানে তার চাহিদা মতো প্রতিলিপন ঘটানো সম্ভব হবে। তাহলে এটাই হচ্ছে একটা ব্যাকটেরিওফাজ ল্যামডা ফাজ ভেক্টরের যে কাজ, সেটাকে আমি এখানে
আমাদের দেখালাম। এরপরে রিট্রোভাইরাস বাহকের বৈশিষ্ট্য। রিট্রোভাইরাস এটা একটা ভেক্টর, যেটা হচ্ছে প্রকৃতপোষী আরএনএ ভাইরাস। এটি প্রকৃতপোষী আরএনএ ভাইরাস। এই ভাইরাস পোষক কোষে নিজ জিনোমের দ্বিসূত্রক ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করতে সক্ষম। এরা আক্রান্ত কোষের ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হতে পারে, তখন এরা প্রোভাইরাস হিসাবে আখ্যায়িত হয়। অর্থাৎ এটা এককোষী আরএনএ, প্রকৃতপক্ষে আরএনএ ভাইরাস। এবং আমরা জানি যে আরএনএ ভাইরাসগুলি সর্বাপেক্ষা বেশি স্ট্রেন ঘটাতে পারে। সম্প্রতি আমরা করোনা ভাইরাস সম্পর্কে জেনেছিলাম, এটিও এক ধরনের আরএনএ ভাইরাস ছিল এবং এটি খুবই তার রূপ পাল্টাতে সক্ষম হচ্ছিল। এবং এই ভাইরাস পোষক কোষে তার নিজ জিনোম, তার যে জিনোম সেট আছে তার দ্বিসূত্রক ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করতে সক্ষম। এবং এরা আক্রান্ত কোষের, যদি যেই কোষকে ওরা আক্রান্ত করে সেই কোষের ক্রোমোজোমের সঙ্গে এরা যুক্ত হয়, অর্থাৎ মূল কোষের ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হয়, তখন এরা প্রোভাইরাস হিসাবে আখ্যায়িত হয়। যে রিট্রোভাইরাস, এই যে রিট্রোভাইরাসের যে জেনেটিক্যাল বস্তু, সেটা এখানে ঢুকে গেল, সেলের মধ্যে ঢুকলো, সেলের মধ্যে ঢুকে রিট্রোভাইরাস ট্রান্সক্রিপ্টেজ এই যে ঢুকে সে কি করলো, এক সূত্রক থেকে দ্বিসূত্রক হয়ে গেল, কিন্তু এটাকে ট্রান্সক্রিপশন বলছে। তারপরে ইন্টিগ্রেশন ইনটু হোস্ট সেল জিনোম, অর্থাৎ হোস্ট সেলের জিনোমে এসে প্রবেশ করছে, এই যে হোস্ট সেলের জিনোমে প্রবেশ করছে এবং ডুপ্লিকেট অফ ভাইরাল আরএনএ এবং অসংখ্য ভাইরাল আরএনএ সে তৈরি করতে সক্ষম হচ্ছে। এবং তখন এটা প্রোভাইরাস, অর্থাৎ এগুলি তখন এক একটা প্রোভাইরাস হিসেবে আখ্যায়িত হচ্ছে। এখন রিট্রোভাইরাস বাহকের কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলি ভাইরাল জিনোমের অপ্রয়োজনীয় কোডিং অঞ্চলে ডিএনএ খণ্ড প্রবেশ করানো যায়। অর্থাৎ জিনোমের অপ্রয়োজনীয় কোডিং অঞ্চলে এই ডিএনএ খণ্ডটা প্রবেশ করানো যায়। তারপরে এই ভাইরাস জিনোমের ডিএনএ কপি সমূহ সাধারণত শাটল বাহক হিসেবে ব্যবহার করা যায়। শাটল ভেক্টরও একটা বিশেষ ভেক্টর, এ সম্পর্কে বইয়ে আছে, তোমরা একটু দেখে নিও। ভাইরাল প্রোটিনকে সহায়তাকারী ভাইরাস বা প্রোভাইরাস হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ এই ভাইরাসের যে প্রোটিন রয়েছে সেই প্রোটিনকে সহায়তাকারী ভাইরাস বা প্রোভাইরাস হিসেবে ব্যবহার করা যায়। আর এই ভাইরাল বাহকে ভাইরাল সিকোয়েন্স বিদ্যমান বা প্রতিলিপন ও জিন এক্সপ্রেশন প্রয়োজন। এগুলি হচ্ছে রিট্রোভাইরাস বাহকের বৈশিষ্ট্য। এই যে রিট্রোভাইরাস বাহক, এখানে রিট্রোভাইরাস বাহকের যে রেপ্লিকেশন সাইকেল, এটা আমি দেখানোর চেষ্টা করেছি। এই যে রিট্রোভাইরাস, এটার গঠনে বাইরে থাকে ইনভেলপ, ভিতরে আরএনএ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, এই যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। আর এইটা হচ্ছে তার ক্যাপসিড, এই যে মাঝখানের এটা ক্যাপসিড। এখন এখানে সে একটা গুরুত্বপূর্ণ এনজাইম নিঃসরণ করে। তোমাদের হয়তো মনে আছে, যখন আমি রেস্ট্রিকশন এনজাইমের ক্লাসটা নিয়েছিলাম, তখন আমি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম সম্পর্কে পড়িয়েছিলাম। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এমন একটি এনজাইম যেটার সাহায্যে আরএনএ তার প্রতিলিপন করতে পারে, ডিএনএ তার প্রতিলিপন করতে পারে। তো এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা কিন্তু থাকবেই। সে প্রথমে যখন একটা কোষে প্রবেশ করবে, কোষে প্রবেশের সময় কি হবে, এন্ট্রি ইনটু সেল অ্যান্ড লস অফ এনভেলপ, অর্থাৎ যখন সে সেলে প্রবেশ করবে তখন তার যে বাইরের এনভেলপটা আছে সেটা সে লস করবে। তারপরে প্লাজমা মেমব্রেন অফ হোস্ট সেল, অর্থাৎ হোস্ট সেলের প্লাজমা মেমব্রেনে সে প্রবেশ করে লস অফ ভাইরাল ক্যাপসিড, এই যে ভাইরাল যে ক্যাপসিড আছে সেটাও সে হারালো। এবং এই যে আরএনএটা তার স্বাভাবিক গতিতে সে সেটা ফিরে পেল। এবং এই যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা কিন্তু সাথে থেকেই গিয়েছে। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থেকেই কিন্তু সে প্রতিলিপন করবে, অর্থাৎ এই এনজাইমটাই ডিএনএ থেকে আরএনএ থেকে ডিএনএ তৈরি করবে। তারপরে কি হবে, সিনথেসিস অফ এ ডিএনএ আরএনএ এন্ড দেন এ ডিএনএ ডাবল হেলিক্স বাই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, অর্থাৎ এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের সাহায্যে এই আরএনএ থেকে ডিএনএ হবে এবং ডিএনএ থেকে ডিএনএ হবে,
এই এনজাইমের সাহায্যে। এবং তারপর ইন্টিগ্রেশন অফ ডিএনএ কপি ইনটু হোস্ট ক্রোমোজোম, অর্থাৎ সে কি করবে, তার এই ক্ষমতা তো রয়েছে রিট্রোভাইরাসের যে সে হোস্ট সেলের ক্রোমোজোমে সে ঢুকে যাবে, এবং সে হোস্ট সেলের ক্রোমোজোমে সে ঢুকে গেল, ক্রোমোজোমে ঢুকে সে কি করবে, ট্রান্সক্রিপশন বাই হোস্ট সেল আরএনএ পলিমারেজ মেক্স মেনি আরএনএ কপিজ, এবং সে ট্রান্সক্রিপশন বাই হোস্ট সেলে যে সে পলিমারেজ এনজাইমের আরএনএ পলিমারেজ এনজাইমের সাহায্যে সে আরএনএ এর অনেক কপি সে তৈরি করবে। অর্থাৎ সে ট্রান্সক্রাইব মেসেঞ্জার আরএনএ এইচআইভি ইনভেট, অর্থাৎ এটা এইচআইভির ক্ষেত্রে, এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে সে এইভাবে শরীরের মধ্যে ঢুকে মূল জিনোমে প্রবেশ করে সেই রকম করে সংখ্যা বৃদ্ধি করে ফেলে। তারপরে তার ইনভেলপ প্রোটিন গঠিত হবে, যে বাইরের ইনভেলপ প্রোটিন গঠিত হবে, তারপরে ক্যাপসিড প্রোটিন তৈরি হবে। অর্থাৎ একবার যখন সে মূল হোস্ট দিয়ে ক্রোমোজোমকে সে আক্রান্ত করে ফেলবে, তখন ধীরে ধীরে তার সব প্রোটিন গঠন হবে এবং রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এই এনজাইমটাও তৈরি হবে ট্রান্সলেশনের মাধ্যমে, অর্থাৎ মেসেঞ্জার আরএনএ এখানে তাকে সহায়তা করবে এবং পরবর্তীতে আবার সে অ্যাসেম্বলিং হয়ে সে একটা রিট্রোভাইরাস আবার গঠন করবে, ভাইরাল বার্ডিং, এবং এইভাবে নিউ প্রোগ্রামিং ভাইরাস পার্টিকেলস ইজ কন্টেইনিং রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, অর্থাৎ প্রত্যেকটা ভাইরাস আবার এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম বহন করবে এবং এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থেকে পরবর্তীতে সে তার যে মূল কাজটা সে করবে। এখন কসমিড বাহক এটাও ব্যাকটেরিয়া এক ধরনের ভেক্টর, এবং এই ভেক্টর কস সাইটের জন্য প্লাজমিডটি ল্যামডা কণার সাথে মোড়কাবদ্ধ হতে পারে বলে বিশুদ্ধকরণটা এটা সহজ হয়, এবং কসমিড ভেক্টরে ক্ষতিকারক কোনো জিন থাকে না এবং ব্যাকটেরিয়া কোষে এটা সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম হয়। এখানে আমি একটা কসমিড ভেক্টরের ছবি দেখিয়েছি। অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স জিন থাকে এখানে, অর্থাৎ অ্যাম্পিসিলিন একটি অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন থাকে। এই জিনগুলি মার্কার হিসেবে কাজ করে যাতে বোঝা যায় যে এটা আসলে কসমিক ভেক্টর। এই যে কস সাইট থাকে বলে এটা একটা অন্যতম ক্লোনিং ভেক্টর, এবং এদের ক্লোনিং ক্ষমতা অত্যাধিক। তাই তবে 40 থেকে 50 কেবিটির বেশি ডিএনএ অংশগ্রহণে অক্ষম, অর্থাৎ এরা 40 থেকে 50 কেবিটির বেশি ডিএনএ এরা গ্রহণ করতে পারে না। সাধারণ গবেষণায় কসমিক ভেক্টর ব্যাপকভাবে ব্যবহৃত হয়, এবং PJP8 একটি বহুল ব্যবহৃত কসমিক ভেক্টর। এই যে কসমিক ভেক্টর, এটা যে অ্যাম্পিসিলিন রোধী থাকে, কস সাইট থাকে, এইটাকে আবার সোজা করে দেখিয়েছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ক্লিভেজ। এই যে এটা কস সাইট, এটা অ্যাম্পিসিলিন রোধী অংশ, কস সাইট অ্যাম্পিসিলিন রোধী ওরি, তারপরে কস সাইট, এবং এখানে পার্শিয়াল পার্শিয়াল ডাইজেশন অফ হাই মলিকুল। এই যে 30 থেকে 40 কেবিপি ডিএনএ বিশিষ্ট অংশ এখানে ইনসার্ট করা হয়েছে, লাইগেশন অর্থাৎ লাইগেজ এনজাইমের সাহায্যে এখানে জোড়া লাগানো হয়েছে। জোড়া লাগানোর পরে এটাকে প্যাকেজিং ইন ভিট্রো ভিট্রো ভাইরাসে এটাকে ইনক্লুড করা হয়েছে। তারপর ইকোলি ব্যাকটেরিয়ায় এটাকে একটা কলোনি তৈরি করা হয়েছে আর কি, ইনসার্ট করা হয়েছে, তারপরে এটাকে কালচার করা হয়েছে। এই যে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স কলোনিস, এগুলি সমস্ত যে ব্যাকটেরিয়াগুলি তৈরি হয়েছে সবগুলি হচ্ছে অ্যাম্পিসিলিন রোধী। এখন আমরা পঞ্চম অধ্যায়ের ট্রান্সফেকশন সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ট্রান্সফেকশন এটা এমন একটি বিষয় যে সম্পূর্ণ কোষ ফিউশনের মাধ্যমে পূর্ণ জিনোম এক কোষ থেকে অন্য কোষে স্থানান্তরের পাশাপাশি কোষ থেকে পৃথকীকৃত নিউক্লিয়াসের মধ্যে বা নিউক্লিয়াস ও নিউক্লিয়াস শূন্য কোষের মধ্যে ফিউশনের মাধ্যমে জিনোম স্থানান্তর করা যায়। এছাড়া ক্রোমোজোমের অংশবিশেষ বা জিন পর্যায়ে কৌলিক বস্তু প্রাণীতে স্থানান্তর করা সম্ভব হয়। অর্থাৎ এক্ষেত্রে ক্রোমোজোমের অংশবিশেষ বা জেনেটিক যে বস্তুগুলি আছে সেগুলি প্রাণীতে স্থানান্তরের করার জন্য এই পদ্ধতিটা প্রয়োগ করা হয়। এই পদ্ধতিটার নাম ট্রান্সফেকশন। এটা হচ্ছে সম্পূর্ণ জিনোম এক কোষ থেকে অন্য কোষে স্থানান্তর করার একটা প্রক্রিয়া।
আচ্ছা, আমরা ট্রান্সক্রিপশন সম্পর্কে জানলাম। এখন আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখব যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি আসলে কিভাবে সংঘটিত হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা জেনেটিক বস্তু অর্থাৎ আরএনএ অথবা মেসেঞ্জার আরএনএ, এই জেনেটিক্যাল যে বস্তুগুলি আছে সেটা প্লাজমিডে স্থাপন করে এই ট্রান্সক্রিপশন রিজেন্ট, অর্থাৎ এটা হচ্ছে ট্রান্সক্রিপশন রিজেন্ট। আমরা এখানে এটা সম্পূর্ণ কোষটাকে, এই যে সম্পূর্ণ কোষটাকে ফিউশন করে এই জেনেটিক্যাল এই প্লাজমিডটাকে আমরা এটার মধ্যে স্থাপন করে দিলাম ট্রান্সক্রিপশন কমপ্লেক্স। এটাকে পরবর্তী পর্যায়ে এই কোষের মধ্যে এটা চলে গেল, অর্থাৎ এখানে একটা এনজাইম কাজ করলো, সেই এনজাইমটার নাম হচ্ছে এন্ডোজোম। এই এন্ডোজোমের মাধ্যমে সে প্রবেশ করলো, প্রবেশ করে সে এই যে তার যে জেনেটিক্যাল বস্তুগুলি আছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ, এখানে আরএনএ ওয়ান স্ট্রেন বিশিষ্ট, এখানে টু স্ট্রেন বিশিষ্ট, এবং তারপরে সে একেবারে কোষের নিউক্লিয়াসে প্রবেশ করলো, সাইটোপ্লাজমে প্রবেশ করে সে নিউক্লিয়াসে প্রবেশ করলো। অর্থাৎ পুরো জেনেটিক্যাল যে বস্তু সেই বস্তুটাকে একটা কোষের মধ্যে প্রবেশ করে নিউক্লিয়াসের মধ্যে সরাসরি স্থাপন করার যে প্রক্রিয়াটা জেনেটিক্যাল বস্তু সমূহ, সেটাই হচ্ছে ট্রান্সক্রিপশন। এখন আমরা ষষ্ঠ অধ্যায়ের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন ইনসুলিন কি সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ইনসুলিন সম্পর্কে আমরা সবাই কম বেশি পরিচিত। এটি একটি হরমোন যা মানব শরীরের অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। ল্যাঙ্গারহ্যান্স নামক একজন জার্মান বিজ্ঞানী, যার নাম থেকে এটাকে অগ্ন্যাশয়ের এই অংশটাকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে অভিহিত করা হয়েছে। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছি আমরা যেটা প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের মধ্যে দেখা যায়, যে উনি খুঁজে পেয়েছেন যে ছোট ছোট দ্বীপের মতো, এই যে আঙ্গুলের এই যে দ্বীপের মতো ভাসমান, এই ভাসমানগুলি, এই দ্বীপগুলি উনি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স তার নাম অনুসারে এটাকে নামকরণ করা হয়েছে। এবং এটি শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে এবং ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণের জন্য ইনসুলিন অত্যন্ত কার্যকরী একটি হরমোন। এটা এক ধরনের বায়োরিসেপ্টরও এটাকে বলা হয়ে থাকে। অর্থাৎ ইনসুলিন মাপার মাপার যে এখন এক রকমের যন্ত্র পাওয়া যায়, সেই যন্ত্রটাকে এক ধরনের বায়োরিসেপ্টর বা বায়োসেন্সর হিসেবে বলা হয়ে থাকে। এখন ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণের জন্য ইনসুলিন খুবই কার্যকরী। যারা ডায়াবেটিস রোগে ভুগছে তারা রেগুলার ইনসুলিন গ্রহণ করে থাকে, এবং এত চাহিদা মেক আপ করার জন্য ইনসুলিন আসলে কি করা হয়, ইনসুলিন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে কৃত্রিমভাবে তৈরি করা হয়। এখন এই কিভাবে কৃত্রিমভাবে ইনসুলিন তৈরি করা হচ্ছে আমরা সে সম্পর্কে একটু জানার চেষ্টা করব। এখানে আমরা দেখার চেষ্টা করেছি যে কিভাবে ইনসুলিনটাকে, গ্লুকোজটাকে অর্থাৎ শর্করার মাত্রাটাকে ইনসুলিন নিয়ন্ত্রণ করছে। যে প্যানক্রিয়াস প্রডিউস ইনসুলিন, সেই ইনসুলিন, এগুলিকে ইনসুলিন বোঝানো হয়েছে। আর সেই ইনসুলিন কি করছে, গ্লুকোজকে খেয়ে ফেলছে। যে এগুলি হচ্ছে গ্লুকোজকে সে মানে অ্যাবজর্ব করে নিচ্ছে। ইনসুলিন মুভ গ্লুকোজ ইনটু সেল, এবং পরে সে সেলে ঢুকানোর চেষ্টা করছে। অর্থাৎ এই যে গ্লুকোজটা আমাদের তৈরি হচ্ছে, সেই গ্লুকোজটা যদি আমরা কায়িক পরিশ্রম না করি তখন কি হয়, এই অতিমাত্রায় ইনসুলিন নিঃসৃত হয়, নিঃসৃত হয়ে সেলগুলি সেলে ঢুকানোর কাজটা ইনসুলিন করে থাকে। আর যদি আমরা পরিশ্রম করি তাহলে সেই গ্লুকোজগুলি আমাদের শরীরে কাজে লেগে যায়, তখন আর ইনসুলিনের এত প্রয়োজন হয় না। এখন রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন উৎপাদন কৌশল কিভাবে উৎপাদন করে সেটা একটু আমরা জানার চেষ্টা করি। ইনসুলিন হচ্ছে ইস্টিরিয়া কোলি দ্বারা উৎপন্ন হয়। মানুষের পরিপাক নালীতে বসবাসকারী একটি মিথজীবী ব্যাকটেরিয়া, এবং এর কোষে নিউক্লিয়াস বহির্ভূত ডিএনএ গঠিত প্লাজমিডের উপস্থিতির জন্য রিকম্বিনেন্ট প্রযুক্তিতে ইস্টিরিয়া কোলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ব্যাকটেরিয়া ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে বাণিজ্যিক ভিত্তিতে মানব ইনসুলিন উৎপাদন করা হচ্ছে, এবং এরূপ ইনসুলিন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। আমি এখানে এই যে ইস্টিরিয়া কোলির ছবি দিয়েছি এবং ইনসুলিনের ছবি দিয়েছি, যেটা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, এবং এটা
রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হচ্ছে এবং এই হিস্টেরিয়া কোলির ভিতরে যে প্লাজমিড রয়েছে সেই প্লাজমিডকে ব্যবহার করে ইনসুলিন তৈরি করা হচ্ছে। এখন কিভাবে তৈরি করা হচ্ছে? এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ইনসুলিন তৈরির জন্য মানব ইনসুলিন সংকেত প্রদানকারী যে জিন রয়েছে সেটা শনাক্ত করার প্রয়োজন হয়, অর্থাৎ যেই জিনের কারণে ইনসুলিন তৈরি হচ্ছে সেই জিনটাকে আগে শনাক্ত করা হয়। তারপরে অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিনের মেসেঞ্জার আরএনএ নিয়ে এ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের সাহায্যে প্রথমে পরিপূরক বা কন্টেম্পোরারি ডিএনএ সংশ্লেষণ করা হয়, অর্থাৎ সেই জিনটাকে নিয়ে মেসেঞ্জার আরএনএ, আমরা জানি কি যে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপগুলির মধ্যে আমরা এটা জেনেছি যে মেসেঞ্জার আরএনএ কে একটা ছাঁচ হিসেবে নেওয়া হয় এবং এই ছাঁচ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম নিয়ে এভাবে আমরা রিট্রোভাইরাস যখন পড়লাম তখনও কিন্তু আমরা এই জিনিসটা দেখেছি যে মেসেঞ্জার আরএনএ কে নেওয়া হয় এবং রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ছাঁচ হিসেবে কাজ করে এবং তারপরে একটা পরিপূরক ডিএনএ তৈরি হয়। তো এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে যে হরমোন বাইল ডাক্ট ফ্রম লিভার, ডিউডেনাম, তারপরে এখানে প্যানক্রিয়াসের অবস্থান, তারপরে স্টমাক, তারপরে হরমোন ইনসুলিন গ্লুকাগন, দুই রকমের হরমোন সে নিঃসৃত করে এবং সেটা কোথায় থাকে? ব্লাডে থাকে। এন্ডোক্রাইন প্রোটিন অফ প্যানক্রিয়াস, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এটা এন্ডোক্রাইন প্রোটিন নিঃসৃত করে। এবং পরের ছবিটাতে আমি এখানে দেখিয়েছি যে ইনসুলিন কি করে এবং গ্লুকাগন কি করে। ইনসুলিন কি করে? ইনসুলিন হচ্ছে স্টিমুলেট ফরমেশন অফ গ্লাইকোজেন, অর্থাৎ ইনসুলিন স্টিমুলেট করে গ্লাইকোজেনে রূপান্তরিত হতে, অর্থাৎ যে গ্লুকোজটা সেটা গ্লাইকোজেনে রূপান্তরিত হতে। আর গ্লুকাগন স্টিমুলেট করে হচ্ছে যখন হচ্ছে শর্ট পড়ে যায় তখন গ্লাইকোজেনকে ভাঙতে সহায়তা করে। তো এইভাবে আসলে কাজগুলি হয়ে থাকে। তো আমরা আমরাও জানছিলাম যে কিভাবে ইনসুলিন উৎপাদন করা যায়। এখানে ইনসুলিন উৎপাদনের ক্ষেত্রে মেসেঞ্জার আরএনএ কে নিয়ে, অর্থাৎ ইনসুলিন প্রদানকারী সেই জিনটাকে শনাক্ত করে মেসেঞ্জার ইনসুলিনের যে মেসেঞ্জার আরএনএ নিয়ে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের সাহায্যে কন্টেম্পোরারি ডিএনএ সংশ্লেষণ করা হয়। তারপরে কারা করলেন এই কাজটি? এই কাজটি করলেন হচ্ছে এই বিজ্ঞানী, এই যে এই বিজ্ঞানী তার নাম হচ্ছে ইটাকুরা ও তার সহকর্মীগণ 1978 সালে এই কাজটি সম্পন্ন করেন। তিনি সর্বপ্রথম পৃথকভাবে এ ও বি চেইনের সম্পূর্ণ সংকেতযুক্ত ডিএনএ খণ্ড সংশ্লেষণ করে তা পৃথক পৃথক পিডিআর 322, আমরা এই প্লাজমিডটার নাম জেনেছি, অর্থাৎ এটা এই প্লাজমিডটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্লাজমিড। এই প্লাজমিডের গ্যালাক্টোসাইটেজ জিনের পাশে সন্নিবেশিত করেন, অর্থাৎ সেই যে চেইন, অর্থাৎ সেই যে জিনটা ইনসুলিন সংকেত প্রদানকারী যে জিন, সেই জিনের একটা অংশ ডিএনএ খণ্ড সংশ্লেষণ করে তারা ওই প্লাজমিডের গ্যালাক্টোসাইটেজ জিনের পাশে সন্নিবেশিত করেন এবং এরূপে উৎপন্ন রিকম্বিনেন্ট প্লাজমিড পৃথক পৃথক ইস্টেরিয়া কোলির ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করানো হয় এবং কৃত্রিম মাধ্যমে এদের বংশবৃদ্ধি করানো হয়। এবং এই কাজটি করেন ইটাকুরা 1978 সালে। এবং ইস্টেরিয়া কোলি কোষে সংশ্লেষিত জিনের প্রকাশ ঘটে ও ই গ্যালাক্টোসাইটেজের সাথে যুক্ত এ চেইন ও বি চেইন পৃথক করে বিশুদ্ধ করা হয়। বিশুদ্ধ এ চেইন ও বি চেইন কৃত্রিম মাধ্যমে যুক্ত করে কার্যকর মানব ইনসুলিন তৈরি করা যায়। যে হিউম্যান প্যানক্রিয়াস সেল থেকে ডিএনএটা সংগ্রহ করা হলো, অর্থাৎ ইনসুলিন তৈরির যে জিনটা সেটাকে সংগ্রহ করা হলো। হিউম্যান ইনসুলিন প্রডিউসিং জিন এটা কাট করা হলো। এখানে কাট করে আমরা কি করলাম? রিকম্বিনেন্ট যে ব্যাকটেরিয়া ইস্টেরিয়া কোলি যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়ার প্লাজমিডে সেটাকে স্থাপন করা হলো। রিকম্বিনেন্ট করা হওয়ার পরে এটাকে স্থাপন করা হলো। স্থাপন করে রিকম্বিনেন্ট ব্যাকটেরিয়াম হলো এটা। তারপরে
এটাকে কি করা হলো, এটাকে আবাদ করা হলো, কালচার করা হলো। কালচার রিকম্বিনেন্ট ব্যাকটেরিয়া মাল্টিপ্লাইং অ্যান্ড প্রোডিউসিং হিউম্যান ইনসুলিন ইন ফার্মেন্টেশন ট্যাঙ্ক, এটাকে ফার্মেন্টেশন ট্যাঙ্কে স্থাপন করা হলো। এবং স্থাপন করার ফলে যে এখান থেকে মানব ইনসুলিন তৈরি হচ্ছে, যে মানব ইনসুলিন তৈরি হচ্ছে প্রত্যেকটা থেকে ফার্মেন্টেশন ট্যাঙ্কে মানব ইনসুলিন তৈরি হচ্ছে, এবং তারপরে সেটাকে এক্সট্রাকশন অ্যান্ড পিউরিফিকেশন আলাদা করা হচ্ছে এবং পিউরিফিকেশন করে হিউম্যান ইনসুলিন তৈরি করা হচ্ছে। এবং প্রো ইনসুলিন থেকে এ চেইন ও বি চেইন পৃথকীকরণের জন্য এই দুই চেইনের সংকেত প্রদানকারী জিনের ঘ প্রান্তে অতিরিক্ত মিথোনাইন কোডন যুক্ত করা প্রয়োজন পড়ে। এ চেইন ও বি চেইনের সংযুক্তির জন্য পেপটাইড দুটিকে সোডিয়াম ডাইসালফোনেট দিয়ে সালফোনেট যুক্ত করা হয়। অর্থাৎ ফার্মেন্টেশন ট্যাঙ্কে যখন আমরা এই কার্যটি সমাধা করার সময় এখানে প্রো ইনসুলিন, অর্থাৎ যখন আমরা এটাকে ইনসুলিনের আগের যে অবস্থাটা প্রো ইনসুলিন, এটা থেকে এ চেইন ও বি চেইন পৃথক করতে হবে। পৃথক করে এই দুই চেইনের যে সংকেত প্রদানকারী জিনের ঘ প্রান্তে কি যোগ করতে হবে, অতিরিক্ত মিথোনাইন কোডন সংযুক্ত করতে হবে। এবং এই সংযুক্তির জন্য পেপটাইড দুটিকে সোডিয়াম ডাইসালফোনেট দিয়ে সালফোনেট যুক্ত করা হবে। আচ্ছা, তারপরে সেশন 1984 সালে 24 গ্রাম রিকম্বিনেন্ট কোষ থেকে, অর্থাৎ যে রিকম্বিনেন্ট ডিএনএটা আমরা দেখিয়েছি সেই 24 গ্রাম রিকম্বিনেন্ট ডিএনএ থেকে 10 মিলিগ্রাম বিশুদ্ধ ইনসুলিন তৈরি করতে সক্ষম হন, এবং প্রতি ইস্টেরিয়া কোলি ক্লোন কোষে আনুমানিক 1 মিলিয়ন অণু ইনসুলিন তৈরি করা হয় বলে ধারণা করা হয়। এবং ইলি লিলি অ্যান্ড কোম্পানি সর্বপ্রথম রিকম্বিনেন্ট প্রযুক্তিতে উৎপন্ন ইনসুলিন হিউমেলিন নামে বাজারে ছাড়ে। এই যে হিউমেলিন, যেটা 1982 সালে বাজারজাত করে, এবং এটা মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি হরমোন। এবং এভাবে আসলে চিকিৎসা বিজ্ঞানের প্রভূত অগ্রগতি সাধিত হয়েছে এবং মানবজাতি অনেক উপকৃত হয়েছে এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে ইনসুলিন উৎপাদন করে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা ক্লাসটি থেকে উপকৃত হয়েছে। তোমরা ভালো থাকবে, তোমাদের মঙ্গল কামনায় শেষ করছি। খোদা হাফেজ।